তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র। এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। আর আমরা আজকের ক্লাসটা মূলত সাজিয়েছি এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলা দিয়ে। এই যে অর্থায়নের সূচনা বা প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়ের বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছে এরকম কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, যেটা ক নাম্বার প্রশ্ন বা ১ মার্কের প্রশ্ন থাকে। এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তবে আমি এই ক্লাসগুলো টোটাল আমরা ৫টা ক্লাস নিব, ১০টা করে প্রশ্ন আমরা আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে। তাহলে টোটাল আমরা ৫০টা প্রশ্ন এখানে আলোচনা করব। আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে অর্থায়ন কি বা হোয়াট ইজ ফিন্যান্স। অর্থ ব্যবস্থাপনার কলাকৌশলকে অর্থায়ন বলে। এটা খুবই সহজ জিনিস, আমরা সবাই জানি যে অর্থ ব্যবস্থাপনার কলাকৌশলকে অর্থায়ন বলে। অর্থায়ন বলতে অর্থ বা তহবিল সংগ্রহ করা, বিনিয়োগ করা ও তা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন যে অর্থায়ন আসলে কি এবং অর্থায়নের কি কাজ। এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু অর্থ সংগ্রহ করা, এবং অর্থ সংগ্রহ করলেই হবে না, অর্থ সংগ্রহ করার পরে সেই অর্থটা আমরা কোথায় বিনিয়োগ করব এবং তা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেই প্রক্রিয়াটাই আমরা মূলত জানি হচ্ছে অর্থায়ন বা ফিন্যান্সের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেই প্রশ্নটা দেখব সেটা হচ্ছে অর্থায়ন কলা না বিজ্ঞান। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিন্যান্স ইজ আর্ট অর সায়েন্স। তো আমরা জানি যে অর্থায়ন কিন্তু কলা এবং বিজ্ঞান দুটাই। সো আমরা এখানে বলতে পারি যে অর্থায়ন কলা ও বিজ্ঞান উভয়। এরপরে যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে পারিবারিক অর্থায়ন কাকে বলে, হোয়াট ইজ পার্সোনাল ফিন্যান্স বা পারিবারিক অর্থায়ন কাকে বলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো। তো আমরা যদি সাধারণত আমাদের যে পারিবারিক অর্থায়ন কি সেটা আমরা আমাদের পরিবারের দিকে খেয়াল করি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে কোনো ব্যক্তি বা পরিবার তার দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থায়ন করে তাকে পারিবারিক অর্থায়ন বলে। পারিবারিক অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়ন ও বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এই যদি এই প্রশ্নটা আসে, কথাটা আপনারা লিখতে পারেন যে কোনো ব্যক্তি বা পরিবার তার দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থায়ন করে তাকে পারিবারিক অর্থায়ন বলে। পারিবারিক অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়নও বলা হয়। আবার আমরা কি বলতে পারি, অথবা আমরা আরো একটা সংজ্ঞা যদি শিখি, পারিবারিক অর্থায়ন বলতে পরিবারের আয়ের উৎস ও পরিবার নির্ধারণ উৎস ও পরিমাণ নির্ধারণ করা। একটা পরিবারের আয়ের উৎস কত সেটা এবং তার পরিমাণ কত হবে সেটা নির্ধারণ করা। সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করাকে বোঝায়। তো শুধুমাত্র যে আমাদের যে আয়টা, সেই আয়টা কিভাবে হচ্ছে, কতটুকু আয় হচ্ছে, সেই আয়টা আমরা কোন কোন খাতে খরচ করব একটা পরিবারের ক্ষেত্রে, এই বিষয়গুলো নির্ধারণ করাকে আমরা বলি হচ্ছে পারিবারিক অর্থায়ন। এরপরে আমরা ৪ নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন কাকে বলে বা ব্যবসায় অর্থায়ন কি, হোয়াট ইজ বিজনেস ফাইন্যান্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকবার কিন্তু বিভিন্ন বোর্ডে আমি কিন্তু এই প্রশ্নটা যখন আমি দেখেছিলাম, মানে আমি প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড থেকে নেওয়া, বিভিন্ন বোর্ডে এসেছে এরকম প্রশ্নগুলো আমি নিয়েছি। আমি কিন্তু এটা অনেকবার দেখেছি যে এটা কিন্তু বেশ কয়েকবারই আসছে এবং বিভিন্ন বোর্ডেই কিন্তু এই প্রশ্নটা আসছে যে ব্যবসায় অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কি। এটাকে ইংরেজিতে বলা হয় হোয়াট ইজ বিজনেস ফাইন্যান্স। তাহলে ব্যবসায় অর্থায়ন কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায় কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থায়ন করা হয় তাকে ব্যবসা অর্থায়ন বলে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্যবসা অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুনাফা অর্জন করা। তারা তাদের যে ফাইন্যান্সিং বা তাদের যে সোর্স থেকে তারা অর্থ সংগ্রহ করে থাকে, তার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে সে কি করবে, সেখান থেকে মুনাফা অর্জন করবে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায় কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থায়ন করা হয় তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। অথবা আমরা কি বলতে পারি, আমরা আরো বলতে পারি যে ব্যবসা অর্থায়ন বলতে একটি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে যেই পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বোঝায়।
এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে। 2 নম্বর যে সংজ্ঞাটা বললাম যে ব্যবসা অর্থায়ন বলতে একটি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি কি পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস হতে সে মূলধনটা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বোঝায়। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব নাম্বার 5 বা 5 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে অব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন কি, হোয়াট ইজ নন বিজনেস ফাইন্যান্স। এখন অব্যবসা প্রতিষ্ঠান আমরা তো আসলে অনেকে জানি না যে অব্যবসা প্রতিষ্ঠান আমরা কাকে বলে। আমাদের চারপাশে কিন্তু আমরা দেখি যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা অনেক কিন্তু চ্যারিটেবল ফান্ড অর্গানাইজেশন রয়েছে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু তাদের কিন্তু আসলে প্রফিট ম্যাক্সিমাইজ করা না, মানে মুনাফা করা না। তাদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা করা না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। তাহলে আমরা বলতে পারি অব্যবসা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, এতিমখানা ইত্যাদি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহার করার প্রক্রিয়াকে অব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন বলে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে অব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন কি। এরপর আমরা 6 নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সরকারি অর্থায়ন কি বা সরকারি অর্থায়ন কাকে বলে। এটাকে ইংরেজিতে বলা হয় হোয়াট ইজ গভর্নমেন্ট ফাইন্যান্স। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু আমরা জানি যে সরকারকে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু সরকারকে অর্থ সংগ্রহ করতে হয়। সেটা হোক সরকার ব্যাটের মাধ্যমে নিবে, ট্যাক্সের মাধ্যমে নিবে বা অন্য যেই কোনো মাধ্যমে সে নিবে। যদি সে দেশের কোনো সোর্স থেকে তার পর্যাপ্ত পরিমাণ অর্থ সংগ্রহ না করতে পারে, সে তখন বিদেশ থেকে ঋণ নিবে। ঋণ নিয়ে বা বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সে ঋণ নিবে। ঋণ নিয়ে সে তার অর্থের যে যোগান সেটা সে পূরণ করবে। তাহলে সরকারি অর্থায়ন কি বা সরকারি অর্থায়ন কাকে বলে যদি এরকম আমাদেরকে বলা হয়, আমরা কি বলতে পারি? রাষ্ট্র বা স্থানীয় সরকারের অর্থায়নকে সরকারি অর্থায়ন বলা হয়। সরকারি কর্মসংস্থান, সরকারি আয় ব্যয় ও এদের সমন্বয় সাধন সংক্রান্ত নীতি ও সমস্যাবলী নির্বাচন এবং এগুলোর সমাধানের দিক নির্দেশনা দিয়ে থাকে। এটা একটা সংজ্ঞা আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক আয় কোন কোন খাতে কি পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়। এটা গেল আমাদের সরকারি অর্থায়ন। এখন যদি বলা হয় যে আন্তর্জাতিক অর্থায়ন কি, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বা আন্তর্জাতিক অর্থায়ন বলতে কি বোঝায়? একই বিষয় যে আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি নিয়ে আলোচনা করাকে বোঝায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, যে আন্তর্জাতিক অর্থায়ন কি। একটা দেশের আমদানি, রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি নিয়ে আলোচনাকে বোঝায়। মানে আমরা বুঝতে পারলাম যে আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে আমাদের ইনপুট থাকবে, এক্সপোর্ট থাকবে এবং হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জগুলো থাকবে, আন্তর্জাতিক যেসব বিনিময় হয়ে থাকে। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে বেসরকারি অর্থায়ন কাকে বলে। তো বেসরকারি অর্থায়নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেসরকারি অর্থায়ন বলতে সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। এক কথায় হচ্ছে যেসব প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান না, সবগুলা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। এখন অনেকেই বলতে পারেন যে বেসরকারি প্রতিষ্ঠান আর অব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। অবশ্যই আছে। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, বাট অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিন্তু মূল উদ্দেশ্য প্রফিট করা না বা মুনাফা করা না। এরপরে আমরা 9 নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ ব্যবস্থাপক কে। তো এটা তো খুবই সহজ জিনিস, যেই ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যাবলী তদারকি করে থাকেন তাকেই আর্থিক ব্যবস্থাপক বলে। এটা হবে আর্থিক ব্যবস্থাপক। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে 9 নম্বর প্রশ্ন। আর 9 নম্বর প্রশ্নটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপককে। এটা খুবই কমন একটা বিষয় যে আর্থিক ব্যবস্থাপক আসলে কে। যেই ব্যক্তি অর্থ সম্পর্কিত বিষয়গুলো তদারকি করে তাকে আমরা বলি হচ্ছে আর্থিক ব্যবস্থাপক। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যাবলী তদারকি করে তাকেই আর্থিক ব্যবস্থাপক বলে।
তো এরপরে আমরা 10 নম্বর যে প্রশ্নটা এবং সর্বশেষ যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকগণ কর্তৃক গৃহীত প্রধান সিদ্ধান্ত সমূহ কি কি। একটা প্রতিষ্ঠানের যেসব আর্থিক ব্যবস্থাপক থাকেন তারা কি কি ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন বা প্রধান সিদ্ধান্তগুলো আসলে কি কি। তারা সাধারণত তিনটি প্রধান সিদ্ধান্ত নিয়ে থাকেন, একটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, আরেকটা হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত, আরেকটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আর্থিক ব্যবস্থাপকগণ কর্তৃক গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো কি কি। তো আশা করি আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদের জ্ঞানমূলক যে 10টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে। যদি তারপরে আপনাদের কারো বুঝতে কোথাও প্রবলেম হয় বা কষ্ট হয় অবশ্যই যে কোনো মন্তব্য আপনারা কিন্তু কমেন্টে